হ্যাঁ, শুনতেছস? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র থেকে পড়বো। আমি কিন্তু গ্রাউন্ড টিস্যু তন্ত্র পর্যন্ত সব পড়াইছি এবং এখন সাউন্ড কম শুনতেছস? এখন হ্যাঁ, এতদিন আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র সব পড়াই ফেলছি, তাই না? আচ্ছা, হ্যাঁ। তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র আমি কিন্তু একটা লাইনও বাদ দিই নাই, সব লাইন বাই লাইন পড়াইছি, প্রতিটা ওয়ার্ড বুঝাই দিছি। এখন হচ্ছে আমাদের আশা করি আজকে হচ্ছে লাস্ট ক্লাস হবে, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। হুম। ভাস্কুলার টিস্যু তন্ত্র কি? ভাস্কুলার টিস্যু তন্ত্র কি এটা আমি গত লেকচার দুটাতে আমি মোটামুটি বুঝিয়ে দিয়ে আসছিলাম যে ভাস্কুলার টিস্যু তন্ত্র হচ্ছে যে টিস্যুগুলো নিয়ে পরিবহন টিস্যু গঠিত হয়। পরিবহন টিস্যু, এগুলোকে বলতেছি ভাস্কুলার টিস্যু তন্ত্র। মানে যে টিস্যুগুলো পরিবহনের কাজের সাথে নিয়োজিত থাকে তাদেরকে আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র বলতেছি। এখন পরিবহন টিস্যু বলতে আমরা কাদেরকে বুঝতেছি? পরিবহন টিস্যু বলতে এক ধরনের টিস্যু হচ্ছে জাইলেম বলতেছি, আরেক ধরনের টিস্যু হচ্ছে কি ফ্লোয়েম বলতেছি। হ্যাঁ, জাইলেম কি করে? জাইলেম হচ্ছে যে উদ্ভিদ যে মাটি থেকে পানি শোষণ করে এটা সারা দিয়ে পৌঁছে দিচ্ছে, এই কাজটা কি করতেছে? জাইলেম করতেছে। হুম। এই কাজটা কি করতেছে? জাইলেম করতেছে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করতো। এখান থেকে একটা এমসিকিউ আসে, এটা তো উদ্ভিদ। এটা কি? উদ্ভিদ। হ্যাঁ, এটা উদ্ভিদ। ওকে। এটা ধর মাটি, এটা মাটি। তো এটা মাটি, তো মাটি থেকে যে পানি শোষণ করতেছে, মাটি থেকে যে এবার পানি শোষণ করতেছে, পানি শোষণ করলে এটা সারা দিয়ে পৌঁছে দিচ্ছে না? তাহলে দেখতো জাইলেম যে কাজটা করতেছে এই কাজটা শুধু ঊর্ধ্বমুখী না, কারণ মাটি থেকে নিয়ে সারা দিয়ে পৌঁছে দিচ্ছে, এটা শুধু ঊর্ধ্বমুখী। কিন্তু ফ্লোয়েমের কাজটা দেখ। এখানে যে ফল উৎপন্ন হচ্ছে, ধর এখানে ফল উৎপন্ন হচ্ছে, এই জায়গাগুলোতে ফল উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এই ফলের পুষ্টিগুলো সারা দিয়ে পৌঁছে দিচ্ছে ফ্লোয়েম, তাই না? এই যে এখন ফলের পুষ্টিগুলো সারা দিয়ে পৌঁছে দিতে গেলে এইখানেও পৌঁছাইতে হবে, আবার দেখতো এখানেও পৌঁছাইতে হবে না? তাহলে ফ্লোয়েমের দিকটা কি উভয়মুখী না? ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী, দুই দিকে ফ্লোয়েম কাজ করতেছে, তাই তো? তাহলে যদি প্রশ্ন আসে জাইলেম কোন দিকে কাজ করে? ঊর্ধ্বমুখী কাজ করে। ফ্লোয়েম কোন দিকে কাজ করে? ফ্লোয়েম উভয়মুখী কাজ করে। হ্যাঁ, ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুই মুখী কাজ করে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে? তাহলে আমরা বলি ভাস্কুলার বান্ডলের মানে জাইলেম ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যু তন্ত্রকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। এটাকে ফেসিকুলার টিস্যু তন্ত্র বলা হয়। ফেসিকুলার মানে হচ্ছে পরিবহন করে যারা, হ্যাঁ, ওদেরকে ফেসিকুলার বলা হয়। ফেসিকুলার টিস্যু তন্ত্র নামে পরিচিত। এই টিস্যু তন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যু তন্ত্র বলে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এই টিস্যু তন্ত্র গঠিত, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, জাইলেম আর ফ্লোয়েম টিস্যুর মধ্যবর্তী জায়গায় একটা টিস্যু থাকে, এটার নাম দিছে কে? নাম দিছে হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যু। এখন এই ক্যাম্বিয়াম টিস্যুটা থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আমরা দেখবো, এদের গঠনগুলো আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েমের টিস্যুর মধ্যে অবস্থিত ভাজক টিস্যু হলো ক্যাম্বিয়াম। তার মানে ক্যাম্বিয়াম শুধু থাকবে কোথায়? ক্যাম্বিয়াম শুধু থাকবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে। শুধু কোথায় থাকবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। হ্যাঁ, মানে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে, মানে একটা জাইলেম আর একটা ফ্লোয়েমের মাঝখানে আরেকটা টিস্যু দেখতে পাওয়া যায়, এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। আর এই আরেকটা টিস্যুতে দেখতে পাওয়া যাচ্ছে যাকে আমরা ক্যাম্বিয়াম বলতেছি। এই ক্যাম্বিয়ামের গঠনটা শুধু দেখা যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, আর কোথাও দেখা যাবে না, বুঝতে পারছি? ওকে, হয়ে গেল। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে একটা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এগুলো আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। হুম। এখন হচ্ছে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু কি? জাইলেম টিস্যু হচ্ছে যে, আমরা কি জানি টিস্যু কি দ্বারা গঠিত হয়? কোষ দ্বারা গঠিত হয় না? তা এখন জাইলেম টিস্যুতে আমরা একটা টিস্যু বলতেছি, তার মানে জাইলেম টিস্যুটা কি কয়েক ধরনের কোষ দ্বারা গঠিত হবে। হুম, কয়েক ধরনের কোষ দ্বারা গঠিত হবে। এখন জাইলেম টিস্যু যে ধরনের কোষগুলো দ্বারা গঠিত, জাইলেম টিস্যু হচ্ছে 4 ধরনের কোষ দ্বারা গঠিত। কয় ধরনের কোষ দ্বারা গঠিত? 4। একটা কোষকে আমরা বলতেছি ট্রাকিট, আরেকটা কোষকে আমরা বলতেছি ভেসেল, আরেকটা কোষকে আমরা বলতেছি জাইলেম ফাইবার, আরেকটা কোষকে আমরা বলতেছি জাইলেম প্যারেনকাইমা। হ্যাঁ, এই 4 প্রকার উপাদান নিয়ে হচ্ছে কি জাইলেম টিস্যু গঠিত হয়। হ্যাঁ, পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান
জাইলেম প্যারেনকাইমা। মানে জাইলেম টিস্যুর মধ্যে শুধুমাত্র একটা জীবিত উপাদান আছে, সেটা কি? জাইলেম প্যারেনকাইমা। বাকি সব উপাদান কি? মৃত। এই যে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, এগুলো কি মৃত? এগুলো কোনো সজীব উপাদান না, এগুলো মৃত উপাদান। শুধু একটা মাত্র সজীব উপাদান আছে, সেটা হচ্ছে কি? জাইলেম প্যারেনকাইমা। বুঝতে পারছি? ফার্নবর্গীয় এবং নগ্নবীজী উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। কি থাকে না? এটা নগ্নবীজী উদ্ভিদ, যে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ নামে আমাদের বোটানিতে একটা চ্যাপ্টার আছে, তাই না? তো ওই চ্যাপ্টারের সাথে ওইটা আছে, সিলেবাসে আছে। আছে। তাহলে আছে যখন আমরা একটা ক্লু পড়ে ফেলি, একটা জিনিস পড়ি, হ্যাঁ, এটা ওইখানে কাজে লাগবে। সবসময় মনে রাখবি নগ্নবীজী উদ্ভিদে, এটা লিখে রাখ, নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের জাইলেমের কি নাই? জাইলেমের ভাই নেই, আর ফ্লোয়েমের, হ্যাঁ ভাই, জাইলেমের ভাই নেই আর ফ্লোয়েমের সঙ্গী নেই। নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের ভাই নেই আর ফ্লোয়েমের কি নেই? সঙ্গী নেই। তাহলে আমি এটা কি বুঝাইছি বলতো? জাইলেম জাইলেম টিস্যু হচ্ছে যে 4 ধরনের কোষ দ্বারা গঠিত: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তাই না? একমাত্র নগ্নবীজী উদ্ভিদের জাইলেমটা 3 ধরনের কোষ দিয়ে গঠিত। হ্যাঁ, ওখানে নগ্নবীজী উদ্ভিদের জাইলেমের মধ্যে কি পাবি না? ভেসেল পাবি না। তো আমরা এটাকে এবার সুন্দর করে বলি যে নগ্নবীজী উদ্ভিদের জাইলেমের ভাই নেই। ভাই, আমার ভাই বলতে এখানে ভেসেল বোঝাচ্ছি। হ্যাঁ, ভেসেল। আর ফ্লোয়েমও 4 ধরনের কোষ দ্বারা গঠিত। হুম, সঙ্গী কোষ, তারপর হচ্ছে কি তাকে কি বলে, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এরকম আর কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদে ফ্লোয়েমের সঙ্গী নেই। তার মানে কি? নরমালি ফ্লোয়েম 4 ধরনের কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, 4 ধরনের কোষের মধ্যে এক ধরনের কোষ হচ্ছে সঙ্গী কোষ, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে যে ফ্লোয়েম গুলো পাওয়া যায়, ওখানে সঙ্গী কোষ থাকে না। সঙ্গী কোষ থাকে না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পড়া। হ্যাঁ, তো নগ্নবীজী উদ্ভিদ, নগ্ন বীজ, নগ্ন মানে বীজটা নগ্ন অবস্থায় থাকে। তার মানে তুই বুঝতে হচ্ছে এটা কি একটু আদি টাইপের উদ্ভিদ না? একটু প্রাচীন টাইপের উদ্ভিদ না? এখন কথা হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে জিনেটাম নামক এক ধরনের উদ্ভিদ পাওয়া যায়। কি পাওয়া যায়? জিনেটাম। এই যে জিনেটাম, এই জিনেটাম হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, হলো এর আচরণ অনেকটা কার মতন? আবৃতবীজীর মতো। হ্যাঁ, তো নগ্নবীজী উদ্ভিদের মধ্যে জাইলেমের মধ্যে তুই ভেসেল পাবি না, ঠিক আছে, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ পাবি না, ঠিক আছে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে জিনেটাম নামক একটা উদ্ভিদ আছে না, ওই উদ্ভিদের মধ্যে আবার সব ঠিক থাকে। হ্যাঁ, ওই উদ্ভিদের মধ্যে আবার সব ঠিক থাকে, কারণ ওই উদ্ভিদটা আবার আবৃতবীজী উদ্ভিদের মতন আচরণ করে, একটু উন্নত শ্রেণীর উদ্ভিদ আর কি ওদের মধ্যে। মানে আবৃতবীজী তো একটু উন্নত শ্রেণীর উদ্ভিদ, তাই না? নগ্নবীজী হচ্ছে একটু কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এখন নগ্নবীজী উদ্ভিদ নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলেই তো জাইলেম টিস্যুর মধ্যে ভেসেল থাকে না, আবার ফ্লোয়েম টিস্যুর মধ্যে সঙ্গী কোষ থাকে না। হ্যাঁ, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদ আছে যেটার নাম বলতেছি জিনেটাম। এই জিনেটামটা অনেক উন্নত শ্রেণীর বৈশিষ্ট্য নির্ধারণ করে। হ্যাঁ, এটার রিজনটা হচ্ছে ওরা নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সব থেকে আপডেটেড উদ্ভিদ। হ্যাঁ, সেই জন্য ওদের স্বভাব অনেকটা উন্নত শ্রেণীর উদ্ভিদের মতন। তাই ওদের মধ্যে জাইলেমের সবই থাকে, 4টা কোষই থাকে, ফ্লোয়েমের 4টা কোষই থাকে। বুঝাইতে পারছি? এখন ভেসেল আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও আবার ভেসেল থাকাটা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য না? হ্যাঁ, ভেসেল থাকাটা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু কিছু কিছু আবৃতবীজী উদ্ভিদ আছে যাদের মধ্যে ভেসেল থাকে না, যেমন উইন্টারেশিয়া, টেট্রানশিয়া, হ্যাঁ, ট্রোকান্ডিনশিয়া, এই গোত্রের উদ্ভিদগুলোর মধ্যে কি ভেসেল থাকে না। ওরা আবৃতবীজী উদ্ভিদ ঠিকই, আবৃতবীজী উদ্ভিদ হওয়ার সত্ত্বেও ওদের মধ্যে ভেসেল থাকে না। বুঝতে পারছি? এগুলো এমসিকিউতে আসে। কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত, আবার কিছু ভেসেল কোষ হচ্ছে বড় গর্তযুক্ত। হ্যাঁ, সরু গর্তযুক্ত ভেসেল কোষগুলাকে কি বলতেছি? প্রোটোজাইলেম বলতেছি। হ্যাঁ, ওদেরকে প্রোটোজাইলেম কেন বলা হয়? প্রোটো মানে কি আদি না? প্রোটো মানে কি আদি। হ্যাঁ, তো ওদের আসলে এরা প্রথম সৃষ্ট হয় বলে এদের নাম হয়েছে কি আদি জাইলেম বা প্রোটোজাইলেম। হ্যাঁ, আর বড় গর্তযুক্ত ভেসেল কোষগুলাকে কি বলতেছি? মেটাজাইলেম। হুম, তার মানে এই জায়গাটাই আমাদেরকে একটু বুঝতে হবে, এই জায়গাতেই প্রশ্ন আসে। এটা ধর একটা ভেসেল কোষ, এই ভেসেল কোষটার গর্ত, একটা গর্ত আছে যেটা সরু গর্ত। তো এই ধরনের ভেসেলকে আমরা কি বলতেছি? প্রোটোজাইলেম বলতেছি। কি বলতেছি?
প্রোটোজাইলেম। হ্যাঁ, আবার আরেক ধরনের ভেসেল কোষ পাওয়া যাচ্ছে, এরা হচ্ছে বড় গর্তযুক্ত, দেখছো বড় গর্তযুক্ত যে, তো এদেরকে আমরা কি বলতেছি? মেটাজাইলেম। মেটাজাইলেম। হ্যাঁ, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। আচ্ছা, তার মানে হ্যাঁ হ্যাঁ, আমি এখন এটাই বলতে লাগছিলাম। হ্যাঁ, বড় মানে কি মোটা, মোটা না, মোটা গর্তযুক্ত, তাহলে এটাকে কেমনে মনে রাখবি? মেটাজাইলেম। হুম, তাহলে এখন হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদের মূলে মেটাজাইলেম স্টিলির কেন্দ্রের দিকে অবস্থিত থাকে। স্টিলি বলতে কি বুঝে আমি গত ক্লাসে বুঝে দিয়ে আসি না? যদিও আমি আশা করি তুমি আবার ভুলে গেছো। ভুলে গেছো না? কারণ পড়া তো মনে হয় না পড়ছোস, এগুলো পড়তে হবে। হ্যাঁ, আবৃতবীজী উদ্ভিদের মূলে, আবৃতবীজী উদ্ভিদের কি বলতেছে? মূল, মূল, মূলের মেটাজাইলেম কোথায় থাকে? স্টিলের কেন্দ্রের দিকে অবস্থিত থাকে, আর প্রোটোজাইলেম স্টিলের পরিধির দিকে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু তারা একটু সরাই নি, ল্যাপটপটা আবার একটু স্লো দিচ্ছে, একটু দাঁড়া। হ্যাঁ, তাহলে কি বলতেছে? বলতেছে আবৃতবীজী উদ্ভিদের মূলে। হ্যাঁ, মূলে, এই জিনিসটা মাস্ট খেয়াল রাখতে হবে, এটা থেকে প্রশ্ন ইচ্ছা করে ঘুরাই আসে, ইচ্ছা করে কি আসে? ঘুরাই আসে। হ্যাঁ, স্টিলি বলতে কি বোঝাচ্ছি? আমরা যদি একটা উদ্ভিদকে, এটা একটা উদ্ভিদকে এবার ঠাস করে কেটে ফেলি, কেটে উপর থেকে দেখি, উপর থেকে দেখলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখবো, তাই তো? প্রস্তুচ্ছেদ করলে এরকম একটা স্ট্রাকচার দেখবো। এখানে অন্ততক পর্যন্ত, এটা ধর অন্ততক পর্যন্ত। হ্যাঁ, অন্ততক, এটা হচ্ছে অন্ততক, ভিতরে যেটা গোল আছে এটা অন্ততক, অন্ততকের নিচে হচ্ছে কি? পরিচক্র বা পেরিসাইকেল। হ্যাঁ, পরিচক্র বা পেরিসাইকেল, তো আমরা কি বলতাম? এই পরিচক্র থেকে পেরিসাইকেল পর্যন্ত, পেরিসাইকেল পর্যন্ত এই কেন্দ্র পর্যন্ত, মানে এই পরিচক্রের ভিতর যা আছে, এই পরিচক্রের থেকে, পরিচক্রের ভিতর যা আছে, পরিচক্র থেকে শুরু করে পরিচক্রের ভিতর যা আছে, একটু অংশকে আমরা কি বলতাম? স্টিলি বলতাম। কি বলতাম? স্টিলি। তার মানে অন্তত পর্যন্ত এই বাইরের অংশটাকে আমরা কি বলতাম? বহিঃস্থলী অঞ্চল, মানে কারণ কেন? এটা স্টিলির বাইরের অঞ্চল, অন্তত পর্যন্ত। মনে আছে এবার? বহিঃস্থলীয় অঞ্চল। আর পরিচক্র থেকে ভিতরের অঞ্চলটাকে কি বলতাম? অন্তঃস্থলীয় অঞ্চল। হ্যাঁ, তো মূলের মধ্যে কি বলতেছে? মূলের মধ্যে প্রোটোজাইলেম পরিধির, পরিধির দিকে থাকে, আর মেটাজাইলেম কোথায় থাকে? কেন্দ্রের দিকে থাকে। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো যে মতে ম, ম, মূল, মূল ম দিয়ে শুরু হয়েছে না, আর মেটাজাইলেম কি ম দিয়ে শুরু হয়েছে না, তার মানে প্রাধান্য পাবে মেটাজাইলেম। হ্যাঁ, কেন্দ্রের, কেন্দ্রের দিকে থাকতেছে, ফোকাসড, ফোকাস থাকতেছে কে? তার মানে মেটাজাইলেম ফোকাস থাকতেছে। হ্যাঁ, তাহলে গঠনটা আসলে কিরকম হবে জানোস? গঠনটা হবে এরকম, গঠনটা হবে এরকম। প্রোটোজাইলেম কি বলতেছে? কেন্দ্রের দিকে থাকবে, কেন্দ্রের দিকে মানে কি? স্টিলের কেন্দ্রের দিকে থাকবে। এখন স্টিলই তো একটু অঞ্চল, একটু অঞ্চলকে বুঝাচ্ছে, তাই না? পরিচক্র থেকে ভিতর অংশ, তাহলে স্টিলের কেন্দ্রের দিকে থাকবে, মানে এই যে স্টিলের কেন্দ্রের দিকে আছে, দেখছোস? আচ্ছা, এটা এভাবে না, এটা আসলে এভাবে আঁকতে হয়। প্রথমে মেটা, হ্যাঁ আছে, অবশ্যই। আজকে 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 বেশি চিত্র আঁকতে হবে, আজকে দেখবি তো অনেক চিত্র আঁকবো আমি। হুম, আজ এখান থেকে, এখান থেকে আজকে যা পড়াবো এখান থেকে সৃজনশীল সব থেকে বেশি আসে সিকিউতে। হুম, তাহলে বলতেছে মূলের মধ্যে মেটাজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে থাকে, তাই তো? মূলের মধ্যে মেটাজাইলেম কোথায় থাকে? স্টিলের কেন্দ্রের দিকে থাকে। তাহলে এগুলো তোর মেটাজাইলেম, দেখ বড় বড় গোল দিছি, মেটাজাইলেম গুলাকে বড় বড়, কারণ আমরা কি জানি? বড় বড় গর্তযুক্ত ভেসেল কোষগুলোকে মেটাজাইলেম বলতেছে। হ্যাঁ, এই যে স্টিলের কেন্দ্রে আছে না, কেন্দ্র বরাবর। আর প্রোটোজাইলেম গুলা কোথায় থাকে বলছে? পরিধির দিকে থাকে, স্টিলের পরিধির দিকে, এই যে, এই যে পরিধির দিকে, দেখছস? এগুলো পরিধির দিকে এভাবে থাকে ওদের অবস্থান গুলা। আমি স্ট্রাকচারটা দেখাইতে পারছি? ফিল করতে পারছিস কিনা বল? ওকে, আচ্ছা, তাহলে এটা গেল মূলে। কাণ্ডে কি হবে? কাণ্ডে কি হবে? কাণ্ডে উল্টা হবে না? কাণ্ডে কি হবে? পরিধিতে থাকবে মেটাজাইলেম, আর কেন্দ্রে থাকবে প্রোটোজাইলেম।
তার মানে কাণ্ডে কি হবে, আমি যদি এখন লিখি কাণ্ডে কি হবে, এই যে কাণ্ডে, কাণ্ডে কি হবে, কাণ্ডে হচ্ছে যে স্ট্রাকচারটা উল্টা করে দিব, কি করে দিব, উল্টা করে দিব। এখন কেন্দ্রে কে থাকবে, এখন কেন্দ্রে থাকবে প্রোটোজাইলেম গুলা, এখন কেন্দ্রে কে থাকবে, এই যে প্রোটোজাইলেম দেখছস। আচ্ছা, প্রোটোজাইলেম নরমালি অনেকগুলা থাকে যেহেতু ছোট, হ্যাঁ। এই যে মেটাজাইলেম, এগুলা এগুলা কি মেটাজাইলেম, মেটাজাইলেম কি পরিধির দিকে আছে তাই না, মেটাজাইলেম গুলা কোথায় আছে, পরিধির দিকে আছে। আর কেন্দ্রের দিকে কি আছে, এই যে প্রোটোজাইলেম গুলা দেখছস, প্রোটোজাইলেম গুলো হচ্ছে কেন্দ্রের দিকে আছে। এটা হচ্ছে কাণ্ডে। এই কাণ্ডের এই গঠনটাকে বলা হচ্ছে, এই যে মেটাজাইলেম গুলা পরিধির দিকে আর প্রোটোজাইলেম গুলা কেন্দ্রের দিকে, এই গঠনটাকে কি বলা হচ্ছে, অ্যান্ডার্ক। কাণ্ডের গঠনটাকে কি বলা হয়, অ্যান্ডার্ক, মোস্ট ইম্পর্টেন্ট। আর পরিধি, হ্যাঁ, আর মূলের গঠনটাকে কি বলা হচ্ছে, যেখানে মূলের গঠনে দেখা যাচ্ছে মেটাজাইলেম মধ্যখানে আছে আর ইয়াগুলা প্রোটোজাইলেম হচ্ছে পরিধির দিকে আছে, তাহলে এই মূলের ক্ষেত্রে এই গঠনটাকে কি বলা হচ্ছে, এক্সার্ক, এক্সার্ক। ওকে, এক্সার্ক, এক্সার্ক। তাহলে মূলের গঠনটাকে কি বলা হচ্ছে, এক্সার্ক, আর কাণ্ডের গঠনটাকে বলা হচ্ছে অ্যান্ডার্ক। তাহলে সিকিউতে যদি আসে, সিকিউতে না এমসিকিউতে যদি আসে, অ্যান্ডার্ক কোথায় দেখা যায়, কাণ্ডে, আর এক্সার্ক কোথায় দেখা যায়, মূলে। আবার যদি প্রশ্ন করে তোমাকে যে অ্যান্ডার্ক মানে কি, অ্যান্ডার্ক মানে হচ্ছে স্টিলের ভিতরে প্রোটোজাইলেম গুলা কোথায় থাকবে, প্রোটোজাইলেম গুলা মধ্যখানে থাকবে মানে কেন্দ্রে থাকবে, আর মেটাজাইলেম গুলা পরিধির দিকে থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যান্ডার্ক। হ্যাঁ, আর এক্সাক্ট কাকে বলতেছি, এক্সাক্ট বলতেছি মেটাজাইলেম গুলা কেন্দ্রে থাকবে আর প্রোটোজাইলেম গুলা পরিধির দিকে থাকবে। ক্লিয়ার কিনা বলতো। আচ্ছা, এটার নাম কেন অ্যান্ডার্ক হয়েছে, নামকরণ সবসময় ভিতর থেকে হয়, নামকরণ সবসময় কিসের থেকে হয়, নামকরণ, নামকরণ এটা মনে রাখবি, নামকরণ হচ্ছে ছোট থেকে হয়, নামকরণ থেকে হয়, ছোট থেকে। এটা দ্বারা কি বুঝাচ্ছি আমি, নামকরণ ছোট থেকে হয়। দেখতো এখানে নামটা দেখতো, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে না, গঠনটা দেখতো ছোট থেকে বড় হয়েছে না, ছোট থেকে বড়, এটা ভিতর থেকে হয়েছে না, এই ছোট আগে সব থেকে ভিতরে ছোট ছিল, আস্তে আস্তে ভিতর থেকে বাইরের দিকে হয়েছে তাই না, তার মানে ছোট থেকে বড় হওয়া শুরু করছে ভিতর থেকে, এটা বলতে পারি, ভিতর থেকে ছোট থেকে বড় হওয়া শুরু করছে। হ্যাঁ, এখন ছোট থেকে যেহেতু বড় হচ্ছে, আর ছোট থেকে বড় হওয়ার ঘটনাটা ভিতর থেকে হচ্ছে, আর ভিতরকে আমরা বায়োলজির ভাষায় কি বলি, এন্ডো বলি না, এন্ডো। সেজন্য, হ্যাঁ, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যান্ডার্ক, এটাকে কি বলা হচ্ছে, অ্যান্ডার্ক। আবার মূলের ক্ষেত্রে দেখ, মূলের ক্ষেত্রে উল্টা, পরিধির থেকে মানে ছোটটা আস্তে আস্তে বড় হচ্ছে বাইরের থেকে, ঠিক না, সব থেকে ছোট হচ্ছে বাইরে, পরিধির দিকে হচ্ছে সব থেকে ছোট, ভিতরে যত যাচ্ছে তত বড় হচ্ছে, তাই না। তার মানে ছোট থেকে বড় হওয়ার ঘটনাটা শুরু হচ্ছে পরিধির থেকে, মানে বাইর থেকে, ভিতর থেকে না, বাইর থেকে। ছোট থেকে যে বড় হচ্ছে এই ঘটনাটা শুরু হচ্ছে বাইর থেকে, ভিতর থেকে না। হুম, সেজন্য এটাকে বলা হচ্ছে এক্সার্ক। কেন, বাইরের অঞ্চলকে আমরা কি বলি, এক্সিট বলি না, এক্সিট। হ্যাঁ, বাইরে এটাই শেষ প্রান্ত, শেষ প্রান্ত, শেষ প্রান্ত মানে কি এক্সিট প্রান্ত না, সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সার্ক, মানে বাইর থেকে ছোট থেকে বড় হওয়ার ঘটনাটা ঘটতেছে। এগুলো তো বইয়ে কোথাও লেখা নেই, এগুলো আমি বুঝাচ্ছি যে, হ্যাঁ, আমার তো আবার বইয়ে সবকিছু বোঝানোর একটা অভ্যাস আছে। হুম, আর পাতার মধ্যে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম উভয় কেন্দ্র আর পরিধির দিকে দুই দিকে বিন্যস্ত থাকে। মানে পাতার ক্ষেত্রে কি দেখবি জানিস, পাতাকে যদি প্রস্থচ্ছেদ করস তখন দেখবি যে মানে দুই দিকেই, এই ধর এটা পাতা, হ্যাঁ, পাতা, প্রোটোজাইলেম এগুলা, সরি মেটাজাইলেম এগুলা, আবার প্রোটোজাইলেম এগুলা, মানে বিক্ষিপ্ত অবস্থায় আছে, এখানে কোনো বিন্যস্ত অবস্থায় নেই, যে যার মতন করে আছে। তো এই পাতার মধ্যে এই ঘটনাটা দেখা যায় যে এটাকে বলা হচ্ছে ম্যাসার্ক, এটাকে কি বলা হচ্ছে, ম্যাসার্ক, এটা কি কি বলা হচ্ছে, তাহলে ম্যাসার্ক কোথায় দেখা যায়, ম্যাসার্ক দেখা যায় পাতায়। হ্যাঁ,
তাহলে এই লাইনগুলো হচ্ছে এখানে লেখা আছে আর কি, এই যে যা যা বলছি, বুঝাতে পারছি কিনা বলতে একটু। এবার হচ্ছে জাইলেম, জাইলেম শেষ। এখন আমরা কি বলবো? ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, ফ্লোয়েম 4 ধরনের কোষ দ্বারা গঠিত। যেহেতু টিস্যু মানে কি, টিস্যু মানে হচ্ছে যে কোষ দ্বারা গঠিত হবে। ফ্লোয়েম টিস্যুটা কয় ধরনের কোষ দ্বারা গঠিত? 4 ধরনের কোষ দ্বারা গঠিত। আচ্ছা, জাইলেম কিভাবে কাজ করে এটা তো আমি শুরুতে পড়াই বলছি, ক্লাসে শুরুতে বলছে জাইলেম মূল থেকে পানিগুলো কিভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ফ্লোয়েম হচ্ছে কি, নিম্নমুখী ঊর্ধ্বমুখী দুই দিকে পুষ্টিগুলো নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে। এগুলো ফিল না করলে মনে থাকবে না। ফ্লোয়েম টিস্যু হচ্ছে কি, 4 ধরনের কোষ দ্বারা গঠিত। একটা হচ্ছে সিভ নল, একটা হচ্ছে সঙ্গী কোষ, আরেকটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। বুঝতে পারছি? আচ্ছা, একটু আগে জাইলেমের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? জাইলেমের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে জাইলেমের 4টা কোষের মধ্যে 3টাই মৃত থাকে, একটা একটা শুধু যে একটা হচ্ছে জ্যান্ত থাকে, এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তাই না? আর ফ্লোয়েমের মধ্যে উল্টা, ফ্লোয়েমের মধ্যে হচ্ছে 3টাই জীবিত থাকে, শুধু একটা মৃত থাকে। সেটা হচ্ছে কি বলতো? সঙ্গী কোষ। বুঝতে পারছি? আচ্ছা, কেন আনতে কেন ডিম মারছস? হুম, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, একটু এগুলো যেগুলো বইতে নাই আমি একটু বাড়তি জ্ঞান দিই তোকে, হ্যাঁ। জাইলেমের ব্যাসেল কোষ আছে না, ব্যাসেল ব্যাসেল, ওগুলো দেখতে হচ্ছে এরকম। ব্যাসেল কোষগুলো হচ্ছে এরকম নলাকার, এরকম নলাকার, একটার উপর একটা থাকে, এরকম নলাকার, এরকম একটার উপর একটা থাকে, হ্যাঁ। তো ফ্লোয়েমের মধ্যে সিপনল আছে না, সিপনল, প্রথম কোষটার নাম হচ্ছে সিপনল। তো সিপনল গুলো এরকম নলাকার এরকম থাকে, এরকম সিপনল নলাকার থাকে, হ্যাঁ, নলাকার থাকে, কিন্তু উপর দিয়ে দেখ একটা টুপির মতো একটা পাত্রর মতন একটা জিনিস রাখছি, দেখছো প্লেটের মতন, দেখছো একটা প্লেটের মতন একটা জিনিস রাখতেছি যে, এই প্লেটটাকে বলা হচ্ছে, এখানে কিছু গর্ত থাকে, কি থাকে? গর্ত থাকে, গর্ত থাকে। এই গর্তগুলোকে বলা হয় সি প্লেট। এগুলোকে কি বলা হয়? সি প্লেট। এই সি প্লেটের মাধ্যমে পুষ্টিগুলা দুই দিকে যাতায়াত করতে পারে, এদিকেও যাতায়াত করতে পারে, নিচের দিকেও যাতায়াত করতে পারে, যেটা ভেসেল পারে না। ভেসেল শুধু একদিকে যাতায়াত করতে পারে, একদিকেই, কারণ উপরে ইয়া থাকে না, মানে সি প্লেট থাকে না। বুঝতে পারছি? আর সিপ্টলে সি প্লেট থাকে বলে, এই ছোট ছোট গর্তযুক্ত জিনিস থাকে বলেই কি হইতে পারে, উপরেও যাতায়াত করতে পারে, নিচেও যাতায়াত করতে পারে। জিনিসটা বুঝে যাচ্ছে কিনা বলতো? আর সিগন্যালের সাথে গায়ের মধ্যে লাগায় লাগায় কিছু কোষ থাকে, দেখতো দেখা যাচ্ছে কিনা, গায়ের মধ্যে এরকম লাগায় লাগায় কিছু কোষ থাকে, এদেরকে কি বলা হয়? সঙ্গী কোষ। কারণ ওরা সি প্লেটকে কি, সিগন্যাল দিয়ে কি করে, সঙ্গ দেয়। বুঝতে পারছি? সেই জন্য ওদেরকে কি বলা হয়? সঙ্গী কোষ, সঙ্গী কোষ। আচ্ছা, তাহলে আমরা একটু বইতে আসি এবার। সিপনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার, এই 4 প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। পরিণত সিপনল বা সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা। তার মানে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, এটা তো আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি না। কিন্তু সিপনল বা সিপ কোষ যেটা আছে, এটার মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। পরিণত পরিণত অবস্থায় এটা তোকে প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, হ্যাঁ। জন্মের শুরুতে কিন্তু সিগন্যালের নিউক্লিয়াস থাকে, কিন্তু পরিণত অবস্থায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। সঙ্গী কোষের ইয়া কি বলে, সঙ্গী কোষের নিউক্লিয়াস বড়। তার মানে নিউক্লিয়াস থাকবে না কোথায়? সিপ কোষে বা সিপ নলে, হ্যাঁ। আর সঙ্গী কোষের সাথে সিপ নল গোলাই ফেললে হবে না। বুঝতে পারছি? সঙ্গী কোষ যেটা সিপ নলের সাথে লাগানো থাকে। আবার সঙ্গী কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে। সঙ্গী কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াসটা বড় হয়, সাইটোপ্লাজমে ঘন হয়, আর কোষ গহ্বর ছোট হয়, হ্যাঁ। তার মানে আমরা এটা একটু ফিল করে দিই, এই যে সিপ কোষে কখনো কি থাকবে, নিউক্লিয়াস থাকবে না, হ্যাঁ। নিউক্লিয়াস থাকবে কোথায়? সঙ্গী কোষগুলোতে নিউক্লিয়াস থাকবে, এই যে সঙ্গী কোষগুলোতে নিউক্লিয়াস আছে, দেখতেছস? এগুলা এইটাও দেখা দিচ্ছি যাতে মনে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, হ্যাঁ।
ওই যে বললাম না নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভাই নেই, ফ্লোয়েমের কি নেই, সঙ্গী নেই। হ্যাঁ, তার মানে নগ্নবীজ উদ্ভিদের ফ্লোয়েমে কি থাকবে না, ফ্লোয়েম টিস্যুতে 3টা কোষ থাকবে কিন্তু একটা কোষ থাকবে না, সেটা হচ্ছে সঙ্গী কোষ। হ্যাঁ, আর একমাত্র কোথায় থাকবে, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে জিনেরাম নামক একটা উদ্ভিদ আছে, ওখানে আবার সঙ্গী কোষ থাকবে, কারণ ওটা তো আবার উন্নত শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে। হুম। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলে। পাটের আঁশ একটা বাস্ট ফাইবার, এই জিনিসটা মুখস্থ কর, এটা বেশি বুঝার কিছু নেই। হ্যাঁ, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে কি বলা হয়, বাস্ট ফাইবার বলা হয়। হ্যাঁ, পাটের আঁশ হচ্ছে একটা বাস্ট ফাইবার। তো এটা এমসিকিউতে আসবে, পাটের আঁশ কি বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার কোথায় দেখা যায়, পাটের আঁশে দেখা যায়, বুঝতে পারছি। এবার হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ। উদ্ভিদ দেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল, পানি, খনিজ লবণ ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাকে পরিবহন টিস্যুগুচ্ছ বলে। হ্যাঁ, জাইলেম টিস্যু মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে। আবার পাতা ও অন্যান্য সবুজ অংশ থেকে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদ দেহে অন্যান্য সবুজ অংশে পরিবহন করে কে, ফ্লোয়েম টিস্যু। বুঝতে পারছি, এগুলো তো পড়াই দিয়ে আসছি আমি অলরেডি। তারপর হচ্ছে যে এগুলো তো আছেই। হ্যাঁ, এইবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পড়া, এখান থেকে সিকিউ আসবে। এখন যা পড়াবো এখান থেকে সিকিউ আসার চান্স অনেক বেশি। হুম, মানে এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, এখন যা পড়াবো সেখান থেকে, এখন যা পড়াবো এখান থেকে আবার অনেক পড়া, অনেক পড়া। হ্যাঁ, আজকে যা পড়াবো, আজকের পড়া যদি আজকে কমপ্লিট করে ফেলতে পারো, মোটামুটি একটু দেখে ফেলতে পারো, তাহলে পড়াটা আর কঠিন লাগবে না পরে। হুম। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। মানে আমরা তো জানি যে ভাস্কুলার বান্ডল মানে জাইলেম আর ফ্লোয়েম দ্বারাই গঠিত, তাই না? এখন জাইলেম আর ফ্লোয়েম গুলো কিভাবে আছে, ওদের অবস্থানটা কেমন, এটার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করতেছি, তিন ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিয়, আর একটা হচ্ছে কেন্দ্রিক। হ্যাঁ, এখানে সংযুক্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে একটু তোমাকে প্যারা দিবে, বাকি দুইটা সহজ। হ্যাঁ, সংযুক্ত ভাস্কুলার বান্ডল, সংযুক্ত মানে কি, নাম শুনে বুঝতেছো এটা যুক্ত, যুক্ত না? তার মানে কি জাইলেম আর ফ্লোয়েম কি যুক্ত থাকবে, জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকবে। হুম, এখন যুক্ত অবস্থায় থাকতে তো দুইভাবে থাকতে পারে। আমরা একটু আগে একটা কথা বলছি না, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নামক একটা টিস্যু থাকে, বাতি টিস্যু থাকে। তো ক্যাম্বিয়াম থাকে কি থাকে না এটার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, সেজন্য সংযুক্ত, জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে কি বলা হচ্ছে, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। তার মানে একটা ক্লু পাইছি কি, সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলতে বোঝাচ্ছে, ধর জাইলেম আর ফ্লোয়েম, আমি জাইলেম গুলাকে ডট ডট, জাইলেমকে এভাবে দাগ দিয়ে দেখাচ্ছি আর ফ্লোয়েমকে ডট ডট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখতো একই ব্যাসার্ধে জাইলেমও আছে ফ্লোয়েমও আছে না, আবার দুইটা যুক্ত না একসাথে। তার মানে এটা এই ধরনের ভাস্কুলার বান্ডলকে আমরা কি বলতেছি, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। হ্যাঁ, এখন সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। হ্যাঁ, সমপার্শ্বীয় বলতে কি বোঝাচ্ছে, সমপার্শ্বীয়কে এক খণ্ড ফ্লোয়েম টিস্যু আর এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি পরিধির দিকে তথা বাইরের দিকে, মানে জাইলেম তথা কেন্দ্রের দিকে, ভেতরের দিকে। আচ্ছা, এটা আমরা পরে বলবো। হ্যাঁ, আচ্ছা আপাতত পড়ে যায়, পরে বুঝাবো। এক খণ্ড ফ্লোয়েম টিস্যু আর এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধের পাশাপাশি, এই যে একটু আগে যেটা চিত্র রাখছি আর কি, পাশাপাশি একই ব্যাসার্ধে অবস্থান করতেছে জাইলেম আর ফ্লোয়েম, এক খণ্ড জাইলেম আর এক খণ্ড ফ্লোয়েম। যেখানে ফ্লোয়েমটা কোথায় থাকে, ফ্লোয়েমটা পরিধির দিকে থাকে আর মানে বাইরের দিকে থাকে, এবং জাইলেমটা কেন্দ্রের দিকে অবস্থান করে। এই জিনিসটা একটু মনে রাখ, ফ্লোয়েমটা কোথায় থাকে, পরিধির দিকে, আর জাইলেমটা কোথায় থাকে, কেন্দ্রের দিকে থাকে। হ্যাঁ, এটা একটু পরে বুঝাবো, জাস্ট এখন মনে রাখতে হবে যে সমপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডল আছে সেটা জাইলেমটা থাকে কেন্দ্রের দিকে আর ফ্লোয়েমটা থাকে পরিধির দিকে অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এই ধরনের বান্ডল দেখা যায়, তাহলে কোথায় দেখা যায়, পুষ্পক উদ্ভিদের কাণ্ডে হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। হ্যাঁ, এখন ক্যাম্বিয়াম আছে কি নাই এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছে, আবার কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। ক্যাম্বিয়াম আছে কিনা এটার উপর ভিত্তি করে, ক্যাম্বিয়াম আছে কিনা বলতে কি বোঝাচ্ছে, ধর আমরা তো জানি সমপার্শ্বীয় মানে যুক্ত থাকবে, তাই না? এখন ক্যাম্বিয়াম আছে কি না এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছে, তার মানে ক্যাম্বিয়াম থাকবে একবার, আরেকবার হচ্ছে ক্যাম্বিয়াম নাই। তো আমি ক্যাম্বিয়াম নাইটা পরে দিই, ক্যাম্বিয়াম নাইটা পরে দিই, এখানে কি কোনো ক্যাম্বিয়াম আছে, নাই। তার মানে এখানে যখন ক্যাম্বিয়াম নাই, হ্যাঁ,
আমরা কি বলতে পারবো জাইলেম আর ফ্লোয়েম একে অপর থেকে মুক্ত? অবশ্যই মুক্ত না। কেন মুক্ত না? কারণ মাঝখানে ওদের মধ্যে কোনো জানালা বা দরজা নেই। হ্যাঁ, এক রুম থেকে আমি বলি এক রুম থেকে আরেক রুমে আমরা যাওয়ার সময় দরজা থাকলে, হ্যাঁ, আমরা দরজা থাকলে বলতে পারি না এটা বদ্ধ। দরজা থাকলে, আর যদি দরজা না থাকতো, না না বদ্ধ না। এইখানে এই যে নামের প্যাচটা এখানে খাবা। হ্যাঁ, বদ্ধ মানে কি? বদ্ধ মানে হচ্ছে কি দরজা আছে, তাই না? দরজা থাকলে আমরা এক রুম থেকে আরেক রুম আলাদা করতে পারি, তাই না? কিন্তু যদি দরজাই না থাকে তুমি এখানের উপাদান আর এখানে উপাদানের সাথে আলাদা করতে পারবা? মাঝখানে দাগটা আছে, দাগটা তো আমি তোমাকে বোঝার সুবিধার্থে না দেখাইছি যে একটু অংশ যাইলাম একটু অংশ ফ্লোয়েম। তুমি কি খালি চোখে দেখতে পারবা? এই রুম আর এই রুম এক মনে হবে না, কারণ মাঝখানে কোনো দরজা নাই যে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? না, বদ্ধ। বুঝতে পারছি? এটাকে কি বলা হচ্ছে? বদ্ধ। বদ্ধ মানে কি একটার সাথে একটা লাগানো, মানে একটার থেকে একটা মুক্ত অবস্থায় নেই। দরজা থাকলে না এই অংশ আর এই অংশ একে অপর থেকে মুক্ত অবস্থায় থাকতো। এখন তো একে অপরের সাথে গায়ের মধ্যে লেগে আছে, লেগে আছে না? তো গায়ের মধ্যে লেগে থাকলে এটা তো মুক্ত না, একে অপর থেকে মুক্ত না। জাইলেম আর ফ্লোয়েম একে অপর থেকে মুক্ত না। তো এটাকে বলা হচ্ছে বদ্ধ। এটাকে বলা হচ্ছে কি বদ্ধ সমপার্শ্বীয়। এটাকে কি বলা হচ্ছে? বদ্ধ সমপার্শ্বীয় না। নামের প্যাচটা এখানে খাওয়া, বুঝছো? সে খেয়াল রাখতে হবে। আর মুক্ত সমপার্শ্বী, মুক্ত সমপার্শ্বী মানে কি এদিকে দরজা থাকবে, এদিকে কি থাকবে? এদিকে আলাদা একটা টিস্যু, টিস্যু থাকবে, এদিকে আলাদা একটা টিস্যু থাকবে। এই টিস্যুটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটা কি করছে? এই ক্যাম্বিয়ামটা একটা কাজ করছে, জাইলেম আর ফ্লোয়েমকে একে অপর থেকে আলাদা করে রাখছে, তাই না? একটু অংশ যদি জাইলেম হয় আর একটু অংশ যদি ফ্লোয়েম হয়, একই ব্যাসার্ধেই অবস্থিত, কিন্তু একে অপর থেকে আলাদা না, মাঝখানে একটু অংশের জন্য আলাদা আছে না ওরা দুইজন? তো এটাকে বলা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, কারণ একে অপর থেকে মুক্ত। বুঝতে পারছি? তাহলে দেখ, একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম কি থাকবে? বুঝতে পারছি ক্যাম্বিয়াম কি থাকবে? এটা মুক্ত সমপার্শ্বীয়। এক্সাম্পল গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মুক্ত সমপার্শ্বীয় দেখা যায় কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের, কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যতীত। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কুমড়াও পড়ে। আমরা কুমড়া খাই না? কুমড়াও কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, কিন্তু কুমড়া ব্যতীত বাকি, কুমড়া ব্যতীত, কুমড়া ছাড়া বাকি যে দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে না, ওদের কাণ্ডে আর নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের মধ্যে ভাস্কুলার বান্ডল হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। হ্যাঁ, বুঝতে পারছি? আর বদ্ধ সমপার্শ্বীয়, এগুলো একটু মাথা ঘুরে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা সেই জন্য আমি পড়াবার সাথে সাথে আবার পড়ে ফেলতে হবে, বুঝতে পারছি? একটু করে দেখে ফেললে হয়ে যাবে। কারণ আমি এই দেখ, আমি কি বই দেখছি তোকে পড়াবার আগে? দেখিনি। হ্যাঁ, আমি বই দেখার আগে আমি আগে তোকে বুঝাই ফেলি, কারণ আমার তো ফুল মুখস্থ আছে এগুলো সব। হ্যাঁ, তো মুখস্থ আছে কেন, আমি বারবার বারবার এগুলো পড়ছি, সেই জন্য তো তোরও দুই তিনবার পড়লে এগুলো মুখস্থ হয়ে যাবে। হুম। তাহলে মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয় মানে কি? এটা তো বুঝাই দিছি, ক্যাম্বিয়াম কি থাকবে। হ্যাঁ, এটা তো বুঝাই দিলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের আর নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডগুলোর ভাস্কুলার বান্ডল হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। আর বদ্ধ সমপার্শ্বীয় কারা? বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে কি ক্যাম্বিয়াম থাকবে না। ক্যাম্বিয়াম থাকবে না বলে জাইলেম আর ফ্লোয়েম একে অপর থেকে মুক্ত না। হ্যাঁ, ক্যাম্বিয়াম না থাকলে তো এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল হচ্ছে যে বদ্ধ সমপার্শ্বীয়। বুঝতে পারছি? আচ্ছা, এমসিকিউ গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ গুলো আমি যখন প্রথম প্রথম পড়তাম আমি গুলে ফেলতাম। হুম, আমিও গুলে ফেলতাম। এবার হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবার কি পড়বো আমরা? সমদ্বিপার্শ্বীয় পড়বো। সমদ্বিপার্শ্বীয় মানে কি জানোস? সমদ্বিপার্শ্বীয় হচ্ছে এটাও সংযুক্ত ভাস্কুলার টিস্যুরই অংশ, কারণ এখানেও সংযুক্ত থাকে, জাইলেম আর ফ্লোয়েম সংযুক্ত থাকে। তবে এখানে একটা, এটার নিয়ম হচ্ছে যে সমদ্বিপার্শ্বীয় হচ্ছে ধর মাঝখানে থাকবে জাইলেম, মাঝখানে থাকবে কি, আর ক্যাম্বিয়াম থাকবে কয়টা? দুইটা থাকবে। ক্যাম্বিয়াম কয়টা থাকবে? দুইটা থাকবে। এই যে হলুদ হলুদ হচ্ছে ক্যাম্বিয়াম, এই যে এখানে হচ্ছে জাইলেম, আর উপরে গুলা কি ফ্লোয়েম। হ্যাঁ, দেখতো এখানে জাইলেমের দুই পাশে সমবেশে দুইটা ফ্লোয়েম অবস্থিত না? দুই পাশে, এটাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। জাইলেম থাকবে মাঝখানে,
জাইলেম কোথায় থাকবে, অবশ্যই মাঝখানে থাকবে, আর বাকি দুই পাশে কি থাকবে, ফ্লোয়েম। এগুলো কি ফ্লোয়েম, বাকি দুই পাশে সমবেশের দুইটা ফ্লোয়েম থাকবে, ফ্লোয়েম টিস্যু। তাহলে এটাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, মানে দুই পাশে দুইটা সমান ভাবে ফ্লোয়েমে অবস্থিত। বুঝতে পারছি? সমদ্বিপার্শ্বী, একটু আগে সমপার্শ্বীর মধ্যে মুক্ত সমপার্শ্বী পড়ছিলি না? মানে মুক্ত সমপার্শ্বী মানে কি, যেখানে ক্যাম্বিয়াম থাকে দুইটা আলাদা থাকে, জাইলেম আর ফ্লোয়েম, ওখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে এক্সাম্পল হিসেবে ছিল, তাই না? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এক্সাম্পল হিসেবে ছিল, ভেরি গুড। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে শুধু কুমড়াটা ছিল, ওই এক্সাম্পলের মধ্যে পড়তেছিল না, তাই না? সমদ্বিপার্শ্বী হচ্ছে যে কুমড়া, কারণ কুমড়ার মধ্যে হচ্ছে সমদ্বিপার্শ্বীও দেখা যায়, মুক্ত সমপার্শ্বীও না। এবার বুঝাতে পারছি? এই যে কোথায় লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। পারা যাবে? লাউ, কুমড়া, শশা, এখানে এক্সাম্পল গুলো হচ্ছে যে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ টিচাররা জানে এই জায়গাগুলোতে গুলাই ফেলবি। হ্যাঁ, আর সিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনগুলা, এই যে আমি এতক্ষণ চিত্র আঁকছি, এগুলাই দেখছস? এটা কি, এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, কারণ ক্যাম্বিয়াম আছে, এটা থেকে মুক্ত, এটাতে ক্যাম্বিয়াম নাই, তাহলে এটা হচ্ছে কি বদ্ধ সমপার্শ্বীয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে ক্যাম্বিয়াম আছে দুই দিকে, জাইলেমের মাঝখানে ফ্লোয়েম দুই দিকে অবস্থিত, এটাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবার হচ্ছে অরিয় পর্ব, আর কি পর্ব, অরিয় পর্ব, আর হচ্ছে যে কেন্দ্রিক কেন্দ্রিক পর্ব, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। হ্যাঁ, অরিওটা দেখেই বুঝতেছস, হচ্ছে কি, এখানের মধ্যে জাইলেম আর ফ্লোয়েম থাকবে, ঠিক আছে? জাইলেম আর ফ্লোয়েম জাস্ট বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, পরিধির দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছিটানো থাকবে, তাই না? এটা হচ্ছে অরিয়, এটাতে তেমন ইয়া নেই। তাহলে আমরা পড়ি, এই যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডল সৃষ্টি না করে পৃথক পৃথক ভাবে, দেখ পৃথক পৃথক ভাবে কেন বলতেছে, এতক্ষণ আমরা কি বলছি, সংযুক্ত, জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে, তাই না? যেভাবে হোক যুক্ত অবস্থায় থাকে, এটা মুক্তভাবে হোক, বদ্ধভাবে হোক, বা সমদ্বিপার্শ্বীয় ভাবে হোক, একে অপরের সাথে যুক্ত থাকে। কিন্তু অরিওটাতে কি হয়েছে, জাইলেম একদিকে থাকে, ফ্লোয়েম একদিকে থাকে, তাই না? একটু একটু আগে তো দেখাইলাম, ছড়াই ছিটায় থাকে, দেখছো? এই যে ছড়াই ছিটায় থাকে, এই যে ছড়াই ছিটায় আছে, জাইলেম একদিকে, ফ্লোয়েম একদিকে, জাইলেম একদিকে, ফ্লোয়েম একদিকে, একে অপরের সাথে লাগানো অবস্থায় নেই, তো এটাকে কি বলতেছে, অরিও অরিও ভাস্কুলার বান্ডল বলতেছে। তো এই ধরনের ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়, পুষ্পক উদ্ভিদের মূলে। কোথায় দেখা যায়, মূলে, পুষ্পক উদ্ভিদের মূলে। এই জায়গায় ভুল করা যাবে না, টিচার ইচ্ছা করে কি করে দেয়, কোথায় ভাস্কুলার বান্ডল দেখা যায়, অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়, ওখানে অপশনের মধ্যে পুষ্পক উদ্ভিদের কাণ্ড ঢুকে দেয়। এখন পুষ্পক উদ্ভিদ দেখলে আমরা এটা দাগায় ফেলবো না, আমরা দেখতে হবে পুষ্পক উদ্ভিদের মূলে বলছে না কাণ্ডে বলছে। তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বা ফ্লোয়েমের, পুষ্পক উদ্ভিদের মধ্যে পুষ্পক উদ্ভিদ তো দ্বিবীজপত্রী আর একবীজপত্রী হয় না? অবশ্যই হয়। হ্যাঁ, তো পুষ্পক উদ্ভিদের মধ্যে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, তাদের জাইলেম আর ফ্লোয়েমের বান্ডলের সংখ্যা হচ্ছে সাধারণত 5-এর কম। হ্যাঁ, আর কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা হচ্ছে 6-এর অধিক। এই কথাটা দ্বারা একটু অ্যাকচুয়ালি কি বুঝাইছে, ধর আমরা প্রস্তুচ্ছেদ করছি, প্রস্তুচ্ছেদ করে শুধু স্টিলের অঞ্চলটা দেখতেছি, শুধু কিসের অঞ্চলটা দেখতেছি, স্টিলের অঞ্চলটা দেখতেছি। এখন স্টিলের অঞ্চলটা, এটা যদি কি হয়ে থাকে, এটা যদি দ্বিবীজপত্রী হয়ে থাকে, এটা কি হয়ে থাকলে, আর দ্বিবীজপত্রী হলে এটা অবশ্যই মূল হবে, কারণ মূলে একমাত্র পুষ্পক উদ্ভিদের মূলেই হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়। তার মানে আমরা পুষ্পক উদ্ভিদের মধ্যে যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, ওদের মূলটা দেখতেছি, কি দেখতেছি, মূল দেখতেছি, মূল। এটা কিন্তু বুঝে পড়লে এত মজা লাগে, এই চ্যাপ্টার আমার পড়াইতে অনেক মজা লাগে। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদে ভাস্কুলার বান্ডলের সঙ্গে কি বলছে, 5-এর কম হবে বলছে, তাই না? 5-এর কম হলে তাহলে জাইলেম আঁকো, 4টা আঁকো। জাইলেম কয়টা থাকবে বেশি হলে, 4টা। জাইলেম 4টা থাকবে, আর ফ্লোয়েম থাকবে 4টা, শেষ। 5-এর কম বলছে না? এবার বুঝাইতে পারছি, ফিল করতে পারছোস? আর যদি এটা পুষ্পক উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদের মূল হয়, তাহলে জাইলেম আর ফ্লোয়েমের সংখ্যা কি বলছে, 6-এর অধিক থাকবে। তাহলে জাইলেম আঁকবো কয়টা, 6টা আঁকবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 6-এর অধিক থাকবে বলছে না? 6-এর অধিক, 7টা হয়ে গেছে। আর ফ্লোয়েম আঁকবো কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7। জিনিসটা বুঝাতে পারছি এবার? তাহলে অরিও গেছে, এটা কি অরিও ভাস্কুলার বান্ডল, বুঝছস? এবার হচ্ছে যে হাইড্রোসেন্ট্রিক, না না এই, না না একটু শেষ করতে হবে, তারপর এই জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য পর্যন্ত, নাহলে এটা
এরপর হচ্ছে যে আরেকটা ক্লাস লাগবে তাইলে। হ্যাঁ, আরেকটা ক্লাস কিন্তু কালকে করে ফেলিস, কারণ এই চ্যাপ্টার শুধু ঝুলে লাভ নেই। তো তোর নিজেরই তো শেষ হওয়া লাগবে, চ্যাপ্টার শেষ হওয়া লাগবে না পরীক্ষা না সামনে, নাকি? আচ্ছা, এখন হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল হচ্ছে যে জাইলের মতো ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকবে আর অন্যটি তার দিকে তাকে ঘিরে রাখলে তাকে হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলতেছি। হ্যাঁ, এটা একদম ইজি, এটা একদম ইজি। আমি বলি, এখানে আবার স্টিলের দিকে অঞ্চল দেখতেছি আমরা, আবার কি দেখতেছি? স্টিলের অঞ্চল দেখতেছি। তো এটা যদি স্টিলের অঞ্চল হয়, এখানে যদি ধর ভাস্কুলার বান্ডল পাওয়া যায়, একটু অংশ কি এটা, এটা হচ্ছে জাইলেম, একটু অংশ কি জাইলেম, আর এটাকে ঘিরে কি আছে? ফ্লোয়েম আছে। এটাকে ঘিরে কি আছে? ফ্লোয়েম। এবার ভাস্কুলার বান্ডল থাকলে এই ধরনের ভাস্কুলার বান্ডলকে আমরা বলতেছি হেড্রোসেন্ট্রিক। এটা কি বলা হচ্ছে? হেড্রোসেন্ট্রিক। হ্যাঁ, আরেক ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায় যেখানে ফ্লোয়েম থাকে কেন্দ্রে। সেখানে কোথায় থাকে ফ্লোয়েম? থাকে কোথায়? স্টিলের দিকে দেখলে আমরা যদি দেখি ফ্লোয়েম আছে কেন্দ্রে, আর ফ্লোয়েমকে ঘিরে কি আছে? জাইলেম। এই হচ্ছে জাইলেম। তো এই ধরনের গঠনকে আমরা কি বলতেছি? ল্যাপ্টোসেন্ট্রিক। এই ধরনের গঠনকে আমরা কি বলতেছি? ল্যাপ্টোসেন্ট্রিক। তার মানে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বুঝাতে পারছি। এখানে এক্সাম্পল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক কোথায় দেখা যায়? টেরিস, লাইকোপোডিয়াম আর সেলাজিনেল্লা। সেলাজিনেল্লার মধ্যে এই তিনটা উদ্ভিদের মধ্যে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়, মানে যেখানে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম হচ্ছে চারদিকে থাকে। আর ল্যাপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় ড্রাকাইনা আর ইয়াক্কা। বুঝতে পারছি? হ্যাঁ, মুখস্থ এগুলো একবার দুইবার পড়লে মুখস্থ হয়ে যায়, অটোমেটিক মাথায় চলে আসে। তোর দেখে তো কঠিন লাগতেছে, এখন একবার পড়াইছি তো সেজন্য কঠিন লাগতেছে, কিন্তু দুইবার পড়ে ফেললে এগুলো মুখস্থ মানে অটোমেটিক মাথায় চলে আসে। হ্যাঁ, তাহলে ভাস্কুলার বান্ডল মোটামুটি কয় ভাগে ভাগ করা যায়, কিভাবে থাকে এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। হ্যাঁ, তাহলে এখন দেখ, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে পার্থক্য এগুলো আমি অলরেডি পড়াই আসছি, এগুলো আমি অলরেডি কি পড়াই আসছি না? জাইলেম হচ্ছে প্রধানত মৃত টিস্যু, আর ফ্লোয়েম হচ্ছে প্রধানত জীবিত টিস্যু। হ্যাঁ, জাইলেমের মধ্যে হচ্ছে যে কি জাইলেম ভেসেল, টার্কিট, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা উপাদান সমূহ থাকে, আর ফ্লোয়েমের মধ্যে সিগমল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। জাইলেমে একমাত্র জীবিত উপাদান হচ্ছে কি প্যারেনকাইমা। হ্যাঁ, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি এতক্ষণ যেটা বলিনি তোকে। হুম, ফ্লোয়েমে মৃত কোষ হচ্ছে সঙ্গী কোষ দাগায় ফেলি আমরা, ইচ্ছা করে দাগায় ফেলি, এমসিকিউতে আসে ফ্লোয়েমের মৃত কোষ কোনটা। হ্যাঁ, আমরা সবসময় কি দাগাই? সঙ্গী কোষ দাগায় ফেলি, কারণ আমাদের মনে হয় যে সঙ্গী কোষটা কি গায়ে লেপটে থাকে, তো সেই জন্য হচ্ছে কি এতে তো কোনো কাজ নেই, এতেই মৃত হবে। এই জায়গায় ভুলটা করা যাবে না। হুম, আমি ইচ্ছা করে, তুই যখন সঙ্গী কোষ বলছিস তখন আমি কি তোর সাথে সাথে তাল মিলালাম। কেন তাল মিলেছি? কারণ তুই ভুল না করলে এটা শিখতি না। ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান কোনটা? ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে কি একমাত্র মৃত উপাদান, বুঝতে পারছি? আর জাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে থাকে, আর ফ্লোয়েম হচ্ছে কেন্দ্রের পরিধির দিকে থাকে। হ্যাঁ, তা হচ্ছে পানি, খাদ্য, রস পরিবহন করে, দেহ দৃঢ়তা প্রদান করে, এটা হচ্ছে খাদ্য পরিবহন, খাদ্য সঞ্চয় করা হচ্ছে ফ্লোয়েমের কাজ, এগুলোতে পারবি। জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়, আর ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়। এটা তো বুঝছস, বুঝাই দিছি না? নিম্নমুখী, উভমুখী। এরপর কি তুই আর করতে চাচ্ছস না যে? মাত্র তো 43 মিনিট হয়েছে, চ্যাপ্টারটা শেষ করে দিই। আর বেশি না, আধা ঘন্টা লাগবে। চ্যাপ্টার শেষ করে দিলে ভালো না? এখন কষ্ট করলে পরে ইয়া লাগবে না আর কি। কি আছে যে? হ্যাঁ, 8:30 বাজে ক্লাস আছে যে। কি ক্লাস? কালকে সকালে? আচ্ছা, দেখি আমি তোকে জানাবো। তাহলে আজকে ছুটি। ওকে।